দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো তৃণমূলের তফসিলের প্রভাব নিয়ে। এই বিষয়ে আমরা কথা বলতে শেরপুর, ঝালকাঠি এবং সাভার তিনটি অঞ্চলে আমরা যুক্ত হব। তার আগে জানিয়ে দিতে চাই, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে সারা দেশের নির্বাচনী অপরাধ তদন্তে ৩০০টি নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটি গঠন করা হয়েছে। দর্শক, শুরুতেই আমরা দেখব আজকে নির্বাচন কমিশন একটি আইন শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের ব্যাপারে কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মূলত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরকে ডেকেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি সহ, যেখানে আমরা তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সামনের আমাদের কার্যক্রম এবং কৌশল কী হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের বিভিন্ন মত শুনেছি। সবাইকে উদ্বিগ্ন করেছে সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা, সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। রাজধানীর বিভিন্ন জায়গায় কথা বলেছেন বিএনপি নেতারা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে কথা বলেছেন, একই সঙ্গে তারা নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন। শুনবো তাদের বক্তব্য। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। ন্যাশনাল ইন্টেলিজেন্সের গ্রোথের ক্রাইসিস হয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে এখন উত্তরণ ঘটাতে হবে। সেটা ঘটাতে পারলেই কেবল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ উপহার দিতে পারব। কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার বক্তব্য শুনে আসতে চাই আমরা। এদেশের দিল্লির দাবিদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামায়াতে ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন। তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের নেতারা। আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ৭১-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। শরীফ ওসমান হাদির মতো এই ধরনের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষকে যেন গুলিবিদ্ধ হতে না হয়, বাংলাদেশের ইতিহাস যেন বদলে না যায়, আমরা যেন আজাদির লড়াইটা চালিয়ে যেতে পারি। দর্শক, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমরা যোগ দিব আজকের তৃণমূলের আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তি RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। তৃণমূলের আলোচনায় পর্বে আমরা যুক্ত হব ঝালকাঠিতে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী আলামিন তালুকদার। তার সঙ্গে রয়েছেন জামাত এবং ঝালকাঠি 2 আসনের জামাত এবং গণ অধিকার পরিষদ মনোনীত 2জন সংসদ সদস্য প্রার্থী। আলামিন তালুকদার, আপনার কাছে জানতে চাই, এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, তফসিলের প্রভাব কতটুকু পড়েছে ঝালকাঠির
সংসদীয় আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব শুরু করেছেন কিনা, আচরণবিধি মেনে চলছেন কিনা প্রার্থীরা? ভোটের ট্রেনে দুজন সংসদ সদস্য প্রার্থী যুক্ত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন ঝালকাঠি ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নিয়ামুল করিম, এবং আমার বাঁ পাশে রয়েছেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম, আহ, আহ, আপনার নামটা যদি মাহমুদুল ইসলাম সাগর। আপনাদের দুজনকেই ভোটের ট্রেনে স্বাগত। আহ, আমি প্রথমেই আপনার কাছে প্রশ্ন করতে চাই, ইতিমধ্যে ভোটের যে তফসিল সেটি ঘোষণা হয়েছে, আপনারা তৃণমূলে যাচ্ছেন, গণসংযোগ করছেন, ভোট চাইছেন। আসলে মানুষের মধ্যে ভোট নিয়ে কেমন আগ্রহ এবং আপনি কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ এখন টিভিকে। বিশেষ করে ভোটের তফসিল ঘোষণা হলো। আমরা তফসিলে যে আচরণবিধি দেয়া হয়েছে, আমরা প্রার্থীরা সাধ্যমতো আচরণবিধি মানে পরিপালনের ব্যাপারে যত্নশীলতার সাথে চেষ্টা করছি। আর বিশেষ করে এখানে গ্রাহকদের মধ্যে মানে ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ আমি লক্ষ্য করছি। বিশেষ করে তরুণ ভোটার, এখন যারা প্রায় 40 বছর পর্যন্ত বয়স যাদের, তারা এ পর্যন্ত নিজে কখনো ভোট দেয়নি। সেই হিসাবে এই ভোটারদের মধ্যে আগ্রহটা খুবই বেশি, যেটা প্রত্যাশায় তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর সকল ভোটারদের মধ্যেই একটা কাজ করছে যে এখানে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। দীর্ঘদিন পরে তারা একটা প্রত্যাশিত নির্বাচনের পরিবেশ তারা পাচ্ছে, সেটা প্রত্যাশা করছে। সেই হিসাবে নারী ভোটার সহ, তরুণ ভোটার সহ সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল বয়সী ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এবছর যেহেতু হা না ভোটটা একটি আরেকটা অ্যাট্রাকশন, সেই হিসাবে জুলাই সনদের স্বীকৃতি এবং আনুষ্ঠানিক পরবর্তী কার্যক্রম স্বীকৃতির জন্য এটাও একটা অতিরিক্ত আগ্রহের কারণ বলে আমি মনে করছি। এই পিছিয়ে পড়া এই আসনটিতে আসলে কি কি উন্নয়ন আপনি করবেন এবং কোন কোন দিকটি আপনার নজরে আসছে সেটি যদি একটু বলতেন। দেখুন, ঝালকাঠি একটা প্রাচীন নদী বন্দর এবং নলছিটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা। তো সে তুলনায় আমাদের এটি উন্নয়নের দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভালো মানে উন্নয়ন সাধন করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের এই পিছিয়ে পড়া এই এরিয়াকার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সকল ক্ষেত্রে আমাদের এখানে যথেষ্ট পিছিয়ে আছে। এই সকল সেবা আমি নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। আর বিশেষ করে আমরা এখানে আমার পক্ষ থেকে স্পেশালি আমি এখানে ঘোষণা করেছি যে ঝালকাঠিতে সম্পূর্ণ একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাসযোগ্য একটি মানবিক ঝালকাঠি করতে চাই, যেখানে দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। আমরা ঘোষণা করেছি আমি নিজে দুর্নীতি করব না এবং একটা টাকা এখানে আত্মসাৎ হওয়ার কোনো রকম কোনো স্কোপ থাকবে না, যদি এখানকার ভোটাররা আমাকে পছন্দ করেন, নির্বাচিত করেন। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে যাতে করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সুন্দর একটি ঝালকাঠি নলছিটি পেতে পারে, সেজন্য সবাইকে মিলেমিশে কাজ করা, সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, এভাবে একটি সুন্দর একটি ঝালকাঠি আমি গড়ার ক্ষেত্রে কাজ করছি। আপনাকে আমি এবার গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী সাগর, আপনার কাছে একই প্রশ্ন আমার, যে এই আপনি বিভিন্ন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, বিভিন্ন গ্রামগঞ্জে যাচ্ছেন, আসলে মানুষের মধ্যে ভোট নিয়ে কেমন আগ্রহ এবং কেমন সাড়া? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বিগত 15 বছরে মানুষ তার ভোটাধিকার পায়নি, যার প্রেক্ষিতে এই জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে। মানুষ তার ভোটাধিকার ফিরে পাওয়াতে এখন তাদের মধ্যে একটি আলাদা উচ্ছ্বাস কাজ করছে। ভোটারদের কাছে যখন যাচ্ছি, তারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার প্রার্থী নির্বাচন করতে চাচ্ছেন। যেমন আমরা আগে বলেছি যেমন হেভিওয়েট প্রার্থী অমুক তমুক, কিন্তু এখনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখন তারা মার্কা নয়, তারা মানুষ দেখে ভোট দিতে চাচ্ছে। এই জন্য আমাদের ঝালকাঠির তরুণ ভোটার বলেন, বয়োবৃদ্ধ ভোটার বলেন, যারা আছেন সকলেই দারুণভাবে উচ্ছ্বাসিত। এই ঝালকাঠি ২ আসন নলছিটি ঝালকাঠি, এখানে আসলে উন্নয়ন হয়নি বিগত দিনে। আপনি আসলে এই ঝালকাঠির কোন কোন দিক উন্নয়ন করবেন এবং আপনার ভাবনাটা যদি একটু বলতেন। আপনাকে আবারও ধন্যবাদ। আসলে এটা আমাদের জন্য একটা হতাশাজনক কথা যে বিগত দিনে আমাদের এখানে অনেক ভালো ভালো এমপি মন্ত্রী ছিলেন, কিন্তু সেই তুলনায় আমাদের ঝালকাঠিতে কিছুই করেননি তারা।
আমাদের ঝালকাঠিকে অবহেলা করা হয়েছে। আপনি দেখবেন যে রাস্তাঘাট যেগুলো করেছে, হাত দিয়ে ডলা দিবেন রাস্তা উঠে যাবে, পিচ উঠে যাবে। এটা কাজের একদম নিম্নমান কাজ হয়েছে। মানে পুকুর চুরি না, সাগর চুরি হয়েছে আমাদের ঝালকাঠিতে। আমি বলতে চাই, আমার যেগুলো নজরে এসেছে, আমাদের ঝালকাঠি নলছিটি একটা সেতু। এই সেতুটি যদি আমরা করতে পারি, তাহলে ঝালকাঠি এবং নলছিটির মানুষের দূরত্বটা ঘুচবে। এটা আমার প্রথম তালিকায়, পছন্দের প্রথম তালিকায় আছে। তারপরে আপনি দেখেন যে মধ্যবিত্ত, আমরা সবাইকে নিয়ে কথা বলি, কিন্তু মধ্যবিত্তকে নিয়ে আমরা কেউ কথা বলছি না। এই মধ্যবিত্ত এমন একটি জায়গায় আছে। শেখ নিয়ামুল করিম, আপনাদের ভোটার ট্রেনে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলামিন তালুকদার আপনাকে আলোচনা করার জন্য। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ভোটের ট্রেনের পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। তৃণমূলের আলোচনার এই পর্বে আমরা যুক্ত হচ্ছি শেরপুরে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। জাহিদুল খান সৌরভ, আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আছেন বিএনপির শেরপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়ঙ্কা আছেন, শেরপুর 1 আসনে এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। আপনি তাদের দুজনের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে আপনার কাছে আমি একটু জানতে চাই যে তফসিল ঘোষণা হয়ে গেল, এই তফসিলের প্রভাব কতটুকু পড়ছে শেরপুরে, এবং প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা। আপনি জানেন যে গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হয়েছে, এবং তফসিল ঘোষণার পর থেকে কিন্তু শেরপুরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। তো আমি শুরুতে আপনার সাথে পরিচয় করতে যাচ্ছি। আমার ডান পাশে রয়েছে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সদর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, এবং আমার বাঁ পাশে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার আহ্বায়ক এবং এই আসন থেকে এনসিপির যিনি মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার লিখন মিয়া। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার কাছে। তো প্রিয়াঙ্কা, আপনি জানেন যে ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, আর কিছুদিন পরে হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো আপনারা বিভিন্ন জায়গায় তফসিল ঘোষণার পর থেকে ভোটারদের দ্বারে যাচ্ছেন, তারপর হচ্ছে ভোট প্রার্থনা করছেন, বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন। তো একজন তরুণ প্রার্থী হিসেবে তফসিল ঘোষণার পরবর্তী সময়কে আপনি কোনো প্রকার কোথাও এই ভোটের যে কার্যক্রম সেখানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছেন কিনা, আর ভোটের আমেজ আপনি কিভাবে দেখছেন, আর ভোটারদেরকে আপনারা কি কি আশ্বাস দিয়ে যাচ্ছেন, যদি আমাকে একটু জানাতেন। ধন্যবাদ। আসলে তফসিল ঘোষণার পর আমি আমার শেরপুর নির্বাচনী মাঠে, বিশেষ করে শেরপুর সদর 1 আসনে আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাচ্ছি, এবং ভোটের মাঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি। তবে আমি শঙ্কিত একটি কারণে, কারণ আপনারা জানেন তফসিল ঘোষণার পরে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা 8 আসনের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং একজন প্রার্থী হিসেবে আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া আমার শেরপুর সদর 1 আসনে আমি প্রত্যেকটা এলাকায় যাচ্ছি, ব্যাপক রেসপন্স পেয়েছি। জি, ধন্যবাদ। তো আমি এবার আমার চলে যাচ্ছি আমার বাম পাশে, যিনি এনসিপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখনের কাছে। তো লিখন, আপনি একজন তরুণ প্রার্থী, বিশেষ করে এনসিপি আমরা জানি যে তারুণ্য নির্ভর একটি দল। তো আপনারাও দেখছি যে বিভিন্ন সময় শেরপুরে 14 ইউনিয়নে আপনারা এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারা যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। তো এখানে ভোটাররা কি স্বতঃস্ফূর্তভাবে কি চাচ্ছেন আপনাদের কাছে, আর বিশেষ করে যেটা বিএনপির প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু ঢাকার যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এরকম কোনো হামলার আশঙ্কা আপনারা করছেন কিনা, যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ এখন টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তফসিল ঘোষণার পর থেকে বা এর আগে থেকেও আমরা 14টা ইউনিয়নের প্রত্যেকটা মাঠে ঘাটে মানুষের সাথে কথা বলতেছি, মানুষের সমস্যাগুলা কথা শুনতেছি, সেইগুলা সমাধান কিভাবে করা যায় সেই আশ্বাস আমরা দিচ্ছি, এবং তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি কিভাবে আমরা একসাথে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তো মানুষও আমাদেরকে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন জানাচ্ছে, আমাদেরকে পাশে থাকবে এই আশ্বাস আমাদেরকে দিচ্ছে। তো আর একটা কথা বলতে চাই, হাদি ভাইয়ের যে নির্মম যে দিনের সদ্য দিবালুকে যে ঘটনাটা, এই ঘটনাটা আমাদেরকে আসলে শুধু শঙ্কিত করে নাই, মানে আমরা মর্মাহত হয়েছি। আমাদের একজন সহযোদ্ধাকে এইভাবে প্রকাশ্য দিবালুকে, মানে ফ্যাসিস্টের সন্ত্রাসী বাহিনী দ্বারা এই যে ঘটনাটা, এই ঘটনাটা শুধু মানে প্রত্যেকটা প্রার্থীর জন্য আসলে মানে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আমার সাথেও যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তো
এর জন্য প্রশাসনকে বলতে চাই যে আপনারা এই ফ্যাসিস্ট, এই সন্ত্রাসী বাহিনীদেরকে যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করুন তাদেরকে নির্মূল করার জন্য। যদি করতে ব্যর্থ হন, আমাদের রাষ্ট্র, আমরা ব্যর্থ হব। আচ্ছা, বেলাতে আমরা আরেকবার চলে যাচ্ছি বিএনপির প্রার্থী ডাক্তার সানসলাজ প্রিয়াঙ্কার কাছে। তো বেলাতে আপনি জেনে থাকবেন যে শেরপুর একটি ভালো সীমান্তবর্তী একটা জেলা, এবং এই জেলাতে কিন্তু দীর্ঘদিনের এই যে জেলার যারা প্রান্তিক মানুষ, যাদের দাবি ছিল যে মেডিকেল কলেজ, রেল লাইন, একটি পূর্ণাঙ্গ কৃষি ভার্সিটি সহ অন্যান্য যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু তারা দীর্ঘদিনের দাবি ছিল। তো আপনি যেহেতু একজন প্রার্থী, আপনি 2018 সালে নির্বাচন করেছিলেন, তো বিএনপির প্রার্থী হিসেবে যদি আপনি সংসদে যেতে পারেন এখান থেকে জয়ী হয়, তাহলে আপনি প্রান্তিক জনগণের যে মানুষের চাওয়া, সেটা হিসেবে আপনি কি করবেন? ধন্যবাদ। আমি একজন নারী চিকিৎসক হিসেবে আমি শেরপুর সদর 1 আসনে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই, আমাদের সদর হাসপাতালের উন্নয়ন করতে চাই। একই সাথে আমাদের এখানে কোনো মেডিকেল কলেজ নেই, সো মেডিকেল কলেজ একটি আমাদের অবশ্যই দরকার। সাথে উন্নয়ন মানের হাসপাতাল আমাদের প্রয়োজন, যেখানে স্পেসিফিক চিকিৎসা হবে, এবং একজন জেনারেল সার্জন হিসেবে আমি চাইবো আমাদের শেরপুরে যেন সব ধরনের সার্জারি হয়। তো এরকম একটা উন্নয়নমূলক হাসপাতাল, একই সাথে রেল লাইন, বিশ্ববিদ্যালয়, তো সড়ক ব্যবস্থার উন্নয়ন থাকবে। ধন্যবাদ ডাক্তার সানসলাজ প্রিয়াঙ্কা। তো বেলাতে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। তো এই পর্যায়ে আমি আমার যে বাম পাশে রয়েছে এনসিপির যিনি প্রার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার লিখন মে, তার কাছে জানতে চাচ্ছি যে প্রান্তিক অঞ্চলের মানুষের যে চাপাগুলো রয়েছিল, আপনি একজন তরুণ প্রার্থী হিসেবে আপনার কি মন্তব্যটা থাকবে? প্রান্তিক মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়াটার অংশ হচ্ছে, শেরপুর জেলায় আমরা জানি স্বাস্থ্য খাতের অবস্থা খুব বাজে। তো এখানে 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে, কিন্তু কার্যক্রম চলে হচ্ছে 100 শয্যা বিশিষ্ট, এবং কি যথেষ্ট পরিমাণ জনবলের অভাবে এখানে আইসিইউ সিসিইউ গুলাও বন্ধ আছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে যে একটা গুরুতর সাধারণ, মানে এখানে শুধু চিকিৎসা হয় জ্বর আর ঠান্ডার বাইরে কিছু হইলে সেটাকে রেফার করে দেয় ময়মনসিংহ হসপিটালে। তো আমার সবার আগে ইচ্ছা, যদি আল্লাহ তাআলা যদি এই আসনে আমাকে এমপি বানায়, তাহলে আমার ইচ্ছা যে এই স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা, 250 শয্যা বিশিষ্ট হসপিটালকে 100 শয্যা বিশিষ্ট থেকে 250 শয্যা বিশিষ্টের পরিণত করা, তারপর হচ্ছে যে জনবলগুলার অভাব, সেই জনবলগুলা ঠিক করা, এটাই। আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে আসছি। তো আজকে আমার হাতে যে দুজন প্রার্থী রয়েছে, বিএনপি থেকে ডাক্তার সানসলাজ প্রিয়াঙ্কা, এবং আমার বাম পাশে এনসিপি থেকে ইঞ্জিনিয়ার লিখন মিয়া। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই ফুটে টেনে সংযুক্ত হওয়ার জন্য। তো বেলায় এই ছিল আমার কাছে শেরপুর থেকে আজকের ফুটে টেনে সর্বশেষ। অনেক ধন্যবাদ জাহিদুল খান সৌরভ, আমাদেরকে জানাচ্ছিলেন শেরপুরের পরিস্থিতি, সেখানকার নির্বাচনী পরিবেশ। দুজন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে যুক্ত হব সাভার। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন তৃণমূলের আলোচনায়। এ পর্বে আমরা যুক্ত হব সাভারে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। দেখতে পাচ্ছি আপনার পাশে অনেক লোকজন, তাদের সঙ্গে একটু আলোচনা করুন। আর আপনার কাছে একটু জানতে চাই, এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, তফসিল ঘোষণা পরবর্তী সাভারের কি অবস্থা, সেখানকার মানুষ বা সেখানকার প্রার্থীরা কি আসলে আচরণবিধি মেনে চলছেন কিনা, রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব গ্রহণ করেছেন কিনা? বেলায়েত, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটে কিন্তু অবশেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু সাভারের যে স্থানীয় রাজনীতিতে একটি প্রভাব পড়েছে। সাধারণ ভোটার এবং রাজনীতিবিদরা কিন্তু বেশ উচ্ছ্বসিত, তারা মুখিয়ে রয়েছেন কখন সেই কাঙ্ক্ষিত ক্ষণটি আসবেন এবং তারা ভোট দেবেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা, নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যারা প্রার্থী হওয়ার জন্য বিলবোর্ড ফেস্টুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন, সেগুলো নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য, সেগুলো কিন্তু আসলে সেভাবে এখনো সে অর্থে সরিয়ে নেওয়া হয়নি। এটি আস্তে আস্তে অপসারণের চেষ্টা চলছে। আমরা একটু কথা বলবো আসলে যে তফসিল পরবর্তী সময়ে এই তফসিলটিকে কিভাবে দেখছেন। 12 ফেব্রুয়ারি যে তফসিল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের, সেটিকে আসলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, তৃণমূলের মানুষ কিভাবে দেখছেন, সে বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তফসিলের পরবর্তী সময়ে আপনার আসলে মতামত কি, আপনি তফসিলটিকে কিভাবে দেখছেন? যেহেতু তফসিল ঘোষণা করছে, জনগণের মধ্যে যেমন একটা আনন্দ, 17 বছর পরে মানুষ তার ভোটাধিকার পূর্ণ করতে পারবে, এর মধ্যে আর একটা ভয়ও কাজ করছে যে এই ওসমান হাদি, তার উপরে যেরকম একটা অতর্কিত হামলা, এটা অবশ্যই প্ল্যানিং ভাবে করছে, অবশ্যই ফ্যাসিস্টদের এটা করা। এই আওয়ামী লীগ আর 17 বছর যেরকম নির্যাতন করেছে, এখনো তার ব্যতিক্রম না, করেই যাচ্ছে। নির্বাচন জানি করতে না পারছে, না চাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনার যেহেতু এটা দায়িত্ব নিছে, তারা যেন নির্বাচনটা সুন্দরভাবে সফল করুক, এটা আমাদের জনগণের চাওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যুক্ত হতে চাই, একজন ছাত্র প্রতিনিধিকে পেয়ে গেছি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভিপি পদে নির্বাচন করেছিলেন। স্বাগত আপনাকে। আচ্ছা, আপনি তফসিল পরবর্তী সময়ে আপনার ভাবনাটা আসলে কি?
অবশ্যই নির্বাচনী তফসিলটাকে ইতিবাচকভাবেই দেখছি, কেননা দীর্ঘ 17 বছর আমরা ভোটের যে অধিকার সেটা থেকে বঞ্চিত ছিলাম। তো সেইটার পরবর্তী সময়ে আমাদের ইচ্ছা ছিল যে 5ই আগস্টের পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে আরও একবার নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেটা প্রায় 1 বছর পরে যেহেতু হয়েছে, আলটিমেটলি হয়েছে, এজন্য আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি এবং আমরা খুবই খুশি এবং আমরা চাই কোনো রকম ঝামেলা ছাড়া, বিশৃঙ্খলা ছাড়া যেন সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের নির্বাচন কমিশন উপহার দিতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকজন এখানে রয়েছেন, তার সাথে একটু যুক্ত হতে চাই, একটু জানতে চাই তফসিল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কেমন সরকার চাচ্ছেন বা নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা আসলে কি? জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন বিগত 17 বছর আমাদের এই সাধারণ জনগণ কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত ছিল। আর এই নির্বাচনের যখন তফসিলটা হয়েছে, সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পারছি। বিশেষ করে বিগত 17 বছর আমরা সাধারণ জনগণ কিন্তু আমাদের যে ভোটের অধিকার সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি নাই। আমি বিশ্বাস করি যে আমাদের সাধারণ জনগণ বিগত 17 বছর যে ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত, সেই ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত থেকে বিগত 2024 সালের 5ই আগস্টে 5ই জুলাইয়ের পর থেকে সরকার প্রত্যাশা করছেন? আমি প্রত্যাশা করতেছি একটা জনগণের সরকার, যে জনগণের পক্ষে কথা বলবে, যে বাক স্বাধীনতা নিয়ে কথা বলবে, জনগণের অধিকার নিয়ে কথা বলবে এবং জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, এমন একজন সরকার চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে যুক্ত হতে চাই। তফসিল ঘোষণা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? কেমন প্রতিনিধি নির্বাচন করবেন? আসলে তফসিল যে বিষয়টা, এই বিষয়টা আমরা চেয়েছিলাম আরো 1 বছর আগে, যখন আমাদের জুলাই অভ্যুত্থানটা হয়েছে, তখনই যদি আমরা নির্বাচনটা পেয়ে যেতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে আরো দেশ উপহার পেতাম। তো এর মধ্যে বিগত দিনগুলোতে অনেক কিছু হয়ে গেছে। কিছুদিন আগে হাদি ভাইয়ের উপরে যে অতর্কিত হামলাটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তো এই জিনিসটা কিন্তু আমরা কখনো ইতিবাচকভাবে নিতে পারি না। তো আমাদের যেই বড় বড় নেতৃ পর্যায়ে যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু যুক্ত হতে চাই। আপনি কি শিক্ষার্থী? আচ্ছা, এই যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচিত সরকার যারা আসবে তাদের কাছে আপনার দাবিটা কি থাকতে পারে? আসলে তফসিল ঘোষণা করা হচ্ছে, এটা আমাদের সাধারণ জনগণ সবার জন্য উপকার। কারণ হচ্ছে আমরা চাই একটা সুষ্ঠু সরকার আমাদের দেশে হোক। আর সরকার হিসেবে চাই যে আমাদের যারা দুর্নীতি রোধ করবে, আমাদের সাধারণ জনগণের মানুষ সবার দিকে তাকাবে এবং আমাদের যাদের ন্যায্য যে দাবি সেটার উপরে তারা কথা বলবে। আর আমরা চাই যে সাধারণ জনগণের মানুষের উপর তারা থাকুক, এটাই আমরা চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু যুক্ত হতে চাই। তফসিল ঘোষণা করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। এই তফসিল নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আসলে আপনারা কি ধরনের নির্বাচন চাচ্ছেন এবং তফসিল পরবর্তী ভাবনাটা আসলে আপনাদের কি বলবেন? আপনার হচ্ছে সুষ্ঠু নির্বাচন হোক। আমরা চাচ্ছি দেশে এই যে মানুষ দিনের পর দিন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আবার হচ্ছে এই যে গুলিটা করে ছাত্রদের মারলো, এটা কি ঠিক হয়েছে? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু যুক্ত হতে চাই। তফসিল পরবর্তী ভাবনা কি বলবেন? তফসিল, আমরা তো অনেক আতঙ্ক ছিলাম যে নির্বাচন হবে কি হবে না। আমরা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, আমরা নির্বাচন 17 বছর দিতে পারি নাই ফেসিদের কারণে। আমরা এখন সাধারণ জনগণ তফসিল ঘোষণাতে অনেক খুশি। তাতে আমরা নির্বাচনে আমরা দেখতে চাই সুষ্ঠু একটা নির্বাচন, জনগণের সরকার দেখতে চাই, জনগণের সরকার দেখতে চাই এবং আমরা চাই যে আমরা নিজের ভোট দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্ত হয়েছিলাম আশুলিয়ার ডেন্ডাপুর স্কুল থেকে। স্কুল মাঠে এখানে বিশাল একটা জনসমাগম হয়েছিল, তাদের সাথে আমরা কথা বললাম। আসলে সাধারণ মানুষ, তাদের মতামতগুলো আসলে অসাধারণ। তারা বলছিলেন যে অনেক কল্পনা পেরিয়ে, অনেক রক্তের বিনিময়ে, কয়েক হাজার শহীদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার যেই ফল তারা ভোগ করতে চান। তারা যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা যাতে নির্দলীয়, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত হয়, সেই কথাই কিন্তু তারা বলছেন। তারা তাদের যে মতামতটা দিতে গিয়ে তারা বলেছেন তারা যাতে নির্বাচনের ব্যাপারে যাতে সরকার আরো কঠোর হয় এবং হাদি সহ দেশে যে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটছে, হত্যা, খুন, রাহাজানির মতো ঘটনা ঘটছে, সেগুলো যাতে না ঘটে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাভারের আশুলিয়া থেকে, জানাচ্ছিলেন তফসিল পরবর্তী প্রভাব সেখানে কীরকম পড়েছে, ভোট নিয়ে মানুষের ভাবনা, ভোটের পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।